তেসরা মে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন। এদিকে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। জানাবো বিএনপি তৃণমূলে বাড়ছে ভোটমুখী প্রবণতা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ চীন সামরিক মহড়া, ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনের শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেসরা মে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন। আগামী পহেলা মের মধ্যে ফরিদপুরের মধুখালীতে দুই সহোদর হত্যার ঘটনার বিচার না হলে তেসরা মে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। এ কথা জানান দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, তেসরা মে শুক্রবার ঢাকা সহ সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ কর্মসূচি পালন করে সরকারকে সতর্ক সংকেত দেবে। তারপরও সরকার কর্ণপাত না করলে পরবর্তীতে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। বরগুনার আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজার বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ অভিযোগ করেছেন। দ্রুত নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এই নির্বাচনে 9 জন প্রিজাইডিং, 59 জন সহকারী প্রিজাইডিং ও 118 জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা টাকার বিনিময়ে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দিয়েছেন। যারা টাকা দেননি তাদের তিনি নিয়োগ দেননি। এ বিষয়ে অর্ধশতাধিক শিক্ষক বরগুনা জেলা নির্বাচন অফিসার কার্যালয়ে অভিযোগ দিয়েছেন। 18গাছিয়া সহকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আখতারুজ্জামান খান জাকির বলেন, নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা আমার কাছে টাকা দাবি করেছেন, আমি টাকা দেইনি, তাই তিনি আমাকে নির্বাচনের দায়িত্ব দেননি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষা কল্যাণ সমিতির আমতলী শাখার সভাপতি শফিকুল ইসলাম বলেন, টাকা ছাড়া নির্বাচন কর্মকর্তা কাউকে নির্বাচনী কাজের দায়িত্ব দেননি। টাকা নিয়ে অনভিজ্ঞ শিক্ষকদের তিনি দায়িত্ব দিয়েছেন। বিএনপি তৃণমূলে বাড়ছে ভোটমুখী প্রবণতা। বিএনপির বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও স্থানীয় সরকারের নির্বাচনে দলের ভোটমুখী নেতাদের ঠেকানো যাচ্ছে না। বহিষ্কারের মতো সাংগঠনিক সর্বোচ্চ শাস্তির পরও দলটি তৃণমূলে বাড়ছে নেতাদের ভোটমুখী প্রবণতা। কেন্দ্রীয়ভাবে বর্জনের ঘোষণা দিল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও দল এবং দল সংশ্লিষ্ট অনেক নেতা ভোটে রয়েছেন। অবশ্য নির্বাচনে অংশগ্রহণের পেছনে পারিবারিক ধারা, আঞ্চলিকতার হিসাব নিকাশ, দীর্ঘদিনের জনবিচ্ছিন্নতা কাটানো সহ নানা যুক্তির কথা বলা হচ্ছে। তবে বিএনপি নীতি নির্ধারকদের মতে ক্ষমতাসীনদের চাপ ও ফাঁদে পড়ে দলের কেউ কেউ প্রার্থী হয়েছেন। তবে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, কারণ যে কোনো মূল্যে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা হবে। দপ্তর সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সহ স্থানীয় সরকারে ভোট করার গত কয়েক বছরে দল ও অঙ্গ সংগঠনের পদধারী 400 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা শতাধিক নেতা রয়েছেন। বাকিরা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিয়ে বহিষ্কৃত রয়েছেন। এছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন সময় দলটির আরো কিছু নেতাকেও বহিষ্কার করা হয়েছে। পরে তাদের মধ্যে দলে ফিরতে ভুল স্বীকার করে শতাধিক নেতা আবেদন করলেও এখনো পর্যন্ত মাত্র 15 থেকে 20 জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। এছাড়া খুলনার নজরুল ইসলাম মঞ্জু সহ দলের বিভিন্ন পর্যায়ের আরো 25 নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে বিএনপির। জানা গেছে, দলের বহিষ্কৃত অন্য নেতাদের জন্য সহসাই খুলছে না বিএনপির দরজা, বরং এর সংখ্যা আরো বাড়ছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করা সম্প্রতি দলের 8 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আর দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়া 63 নেতাকে ইতোমধ্যে 48 ঘন্টা সময় দিয়ে শোকজ করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক না হলে কিংবা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দলটি। প্রথম ধাপের নির্বাচনে 152টি উপজেলার মধ্যে 34টিতে চেয়ারম্যান পদে বিএনপির পদধারী নেতারা মাঠে আছেন। জানা গেছে, উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ভোট করতে বিএনপি ও দল সংশ্লিষ্ট অন্তত 35 জন মনোনয়নপত্র জমা দিয়েছে। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল 21 এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল। নির্বাচন থেকে সরে আসতে কেন্দ্র এবং জেলা নেতাদের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে দেওয়া হচ্ছে সাংগঠনিক সর্বোচ্চ শাস্তির বার্তাও। প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক পদক্ষেপের অংশ হিসেবে 30 এপ্রিলের পর প্রথমে তাদের শোকজ নোটিশ হওয়া দেবে। তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম জমার শেষ তারিখ 2রা মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12ই মে। চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে 5 জুন। শেষ ধাপের নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ সময় 9ই মে এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 19 মে পর্যন্ত। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে থাকা বিএনপি নেতাদের বিষয়ে করণীয় প্রসঙ্গে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এই নির্বাচন নিয়ে দলে তো আগেই সিদ্ধান্ত ছিল
এবং সেটি বহাল আছে। সুতরাং সিদ্ধান্ত অমান্য করে কেউ নির্বাচন করলে দল তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল থেকে বিভিন্ন সময় বহিষ্কৃতদের ব্যাপারে আমরা এখনো চিন্তা করিনি। 2014 সালের 5 জানুয়ারি 10ম সংসদ নির্বাচন বর্জন করলেও ওই বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিএনপির স্থানীয় নেতারা অংশগ্রহণ করেছিলেন। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকারের নির্বাচনে প্রথম দিকে অংশ নিল ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগে 2021 সালের 27 ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় সব স্থানীয় নির্বাচন বর্জন করে আসছে বিএনপি। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় কুমিল্লার মনিরুল হক শাকুর, নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার সহ অনেককে দলীয় পদপদবি থেকে বহিষ্কার হয়েছে বিএনপি। এদিকে দ্বাদশ সংসদের মতো উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করতে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। গতকাল নরসিংদী সদর উপজেলা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে জেলার কর্মী সভা শেষে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। এ সময় তিনি বলেন, জনগণকে আমরা বিগত জাতীয় নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচন ও বর্জনের আহ্বান জানাচ্ছি। এ লক্ষ্যে আমরা নরসিংদীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের প্রত্যাশা, ভোটাররা জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটও বর্জন করবে। বিএনপির কুমিল্লার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন, কুমিল্লা উত্তর জেলা মেঘনা উপজেলায় আজ কর্মী সভা ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হবে। এর মধ্য দিয়ে কুমিল্লা সাংগঠনিক বিভাগে জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করার কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে বিভাগের সব উপজেলায় লিফলেট বিতরণ করা হবে। বাংলাদেশ চীন সামরিক মহড়া, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের শঙ্কা। আগামী মে মাসে চীনের সঙ্গে বাংলাদেশের যৌথ সামরিক মহড়া হতে পারে বলে চীনা গণমাধ্যমের খবর প্রকাশিত হয়েছে। আগামী মে মাসে এই মহড়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন চীনের বার্তা সংস্থা সিনহুয়া ও পিপলস ডেইলি। এরকম একটি সামরিক মহড়া এই অঞ্চলে কি ধরনের প্রতিক্রিয়া ফেলবে তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা রকম প্রশ্ন উঠেছে। চীনের মধ্যে অনুযায়ী দুই পক্ষের সম্মতির ভিত্তিতে চীনের পিপলস লিবারেশন আর্মি এর একটি কন্টিনজেন্ট যৌথ মহড়ায় যোগ দিতে আগামী মে মাসের শুরুর দিকে বাংলাদেশে আসবে। আর এই বিষয়ে গতকাল দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন যে প্রতিবেশী দেশ কিংবা উন্নত এই ধরনের মহড়ার উপর ভারত সবসময় দৃষ্টি রাখে। গত কিছুদিন ধরে বাংলাদেশ নিয়ে চীনের প্রতি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক সংকটে সহায়তা করার জন্য যেমন তারা আশ্বাস দিচ্ছে, তেমনই নানা ধরনের প্রকল্প প্রস্তাব নিয়েও চীন আগ্রহ দেখাচ্ছে। চীনের সঙ্গে ভূ রাজনীতিতে ভারতের কৌশলগত বিরোধ রয়েছে। এমন এক সময়ে চীন বাংলাদেশে এই যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে, যে সময় ভারতের নির্বাচন হচ্ছে। স্বাভাবিকভাবে এখন ভারতের নীতি নির্ধারক এবং সকলের দৃষ্টি নির্বাচনের দিকে। আর এই কারণেই এখন চীনের সামরিক মহড়া যৌক্তিকতা এবং এর প্রভাব এই উপমহাদেশের শান্তি এবং নিরাপত্তা কিভাবে পড়বে তা নিয়ে নানা রকম আলাপ আলোচনা চলছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মালদ্বীপ হারানোর পর ভারতের এই অঞ্চলে কৌশলগত একমাত্র মিত্র হলো বাংলাদেশ। বাংলাদেশকে নানা বাস্তবতার দিক থেকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। বিশেষ করে বিচ্ছিন্নতাবাদীদের দমন এবং সেভেন সিস্টারের শান্তি ও অখণ্ডতা সুরক্ষার জন্য বাংলাদেশ সহযোগিতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছে। গত নির্বাচনে ভারতের সহযোগিতার কথা আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে স্বীকার করেন। আর দুই দেশের সম্পর্ক 7 জানুয়ারি নির্বাচনের পর যখন নতুন মাত্রায় উত্তীর্ণ হবে ভাবা হচ্ছিল, ঠিক সেই সময় এই যৌথ সামরিক মহড়ার বিষয়টি সামনে এসেছে। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন যে তিনি প্রথম দ্বিপাক্ষিক সফরে যাবেন ভারতে। আবার প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাওয়ার কথা। নির্বাচনের পরপর এরকম একটি সফর হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু যখন দুই দেশের সম্পর্ক একটি নতুন মাত্রা স্পর্শ করছে, তখন ভারতের মধ্যে বাংলাদেশের চীন প্রীতি এবং চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে এক ধরনের উদ্বেগ অমূলক নয় বলে মনে করে কূটনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে বঙ্গোপসাগরকে ঘিরে ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি প্রধান দেশেরই আগ্রহ রয়েছে। বাংলাদেশের 7 জানুয়ারি নির্বাচনের পর চীনকে অনেক আগ্রাসী কূটনীতিকে দেখা যাচ্ছে। চীনের রাষ্ট্রদূত বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এমনকি যে সমস্ত মন্ত্রীরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ বলে বিবেচিত, তাদের সাথেও চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ আলোচনার জন্ম দিয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ নিয়ে চীনের একটি পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা বাংলাদেশ নগদ অর্থ বা ঋণ এর দায় মেটানোর জন্য চীনের কাছে হাত পাততে পারে এমন গুঞ্জন রয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ যে এতদিন ধরে ভারসাম্যের কূটনীতি রক্ষা করেছিল, সেটি কতটা রক্ষা করতে পারবে সেটি এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে কেউ কেউ মনে করছেন। আর চীনের সাথে এই যৌথ সামরিক মহড়ার ফলে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যায় সেটাও দেখার বিষয় বলে অনেকে মনে করছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।